আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে, সাথে রয়েছি রহমান রাশেদ। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। বিগত আওয়ামী লীগ শাসন আমলে তথ্য বলছে যে তাদের শাসন আমলে পাচার হয়ে গেছে ২৮ লক্ষ কোটি টাকা। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তারা নানা সময় নানা প্রতিশ্রুতি কথা বলেছে, নিয়েছে নানা পদক্ষেপ। গত ১.৫ বছরে যার ফলাফল খুব একটা দৃশ্যমান বলে বলা যাচ্ছে না। আমরা এই বিষয়ে আজকের আয়োজন সাজিয়েছি এবং এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রফেসর শাহ মোহাম্মদ আহসান হাবিবকে। তিনি বিআইবিএমে কর্মরত রয়েছেন। প্রফেসর শাহ মোহাম্মদ আহসান হাবিব, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপের কথা আমরা শুনেছি এবং এটা আয়োজনের শুরুতে বলছিলাম। আমরা দেখেছি যে পাচার হওয়া অর্থ ফেরাতে টাস্ক ফোর্সের পুনর্গঠনের কথা বলা হয়েছে যে এই ব্যাপারে আইনের সংশোধন করা হবে, প্রয়োজনে নতুন নতুন আইনের উদ্যোগ নেওয়া হবে বলেও সরকার থেকে বলা হয়েছে। এই বছরের মার্চে প্রেস সচিব জানিয়েছিলেন যে বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার লক্ষ্যে বিশেষ আইন হবে, এমনটিও আমরা লক্ষ্য করেছি। তবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বলছেন যে ক্ষতিগ্রস্ত ব্যাংকের চেয়ারম্যান এবং এমডি তাদের উদ্দেশ্য করে যে ব্যাংকের অর্থ পাচার হয়েছে তারাই এই পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার কাজ করবেন। শুরুতে এই প্রতিক্রিয়া দিয়ে শুরু করতে চাই আজকের আয়োজন। জি, ধন্যবাদ। প্রথমত হলো যে টাকা ফেরত আনার ব্যাপারটা স্ট্যাটিস্টিক্স কি বলে, আসলে কি টাকা কতটুকু ফেরত আনা যায়। আপনি যদি গ্লোবাল ডেটা দেখেন, তথ্য দেখেন, তাহলে দেখবেন যে পৃথিবীতে যে পরিমাণ টাকা এক দেশ থেকে আরেক দেশে বের হয়ে গেছে মানি লন্ডারিংয়ের নামে, স্পেশালি ট্রেড বেসড মানি লন্ডারিং, সেখানে ফিরে আসার পরিমাণ হলো 0.1%, মানে ১,০০০ টাকায় ১ টাকা ফেরত এসছে। আচ্ছা, এবং যেগুলো এসছে সেগুলো কোনো নর্মালভাবে একেবারে লিগ্যাল প্রসিডিওর ফলো করে একজন প্রাইভেট লেভেলে টাকা বাইরে গেছে সেটাকে ফেরত নিয়ে আসা হয়েছে, এ ধরনের নজির খুবই রেয়ার, এগুলো নাই বললেই চলে। সেখানে এই কাজটি কোনো সহজ কাজ নয় যে আপনি টাকা ফেরত আনবেন। আর আপনি যে টাকা ফেরত আনবেন সেখানে ব্যাংকের যে ঝুঁকি, আমরা একটা রিস্ক বলি, যে ঝুঁকিটা আমরা ব্যাংকিং কনটেক্সটে বলি, এই যে ব্যাংক টাকা ফেরত আনবে। আচ্ছা, এখন আমরা বলি একটা হলো মানি লন্ডারিং রিস্ক ঝুঁকি, আর একটা হলো কমপ্লায়েন্স রিস্ক। ব্যাংকের জন্য মানি লন্ডারিং রিস্ক কিন্তু রিস্ক না। মানি লন্ডারিং রিস্ক হলো কান্ট্রি রিস্ক, দেশের ঝুঁকি। তার মানে বিএফআইইউ বা সরকারের ঝুঁকি হলো এটা। যদি কোনো ব্যাংকের মাধ্যমে আপনার প্রমাণও থাকে যে ওই ব্যাংকের মাধ্যমে টাকা চলে গেছে, তাহলে আপনাকে বাংলাদেশ ব্যাংক থেকে এসে প্রমাণ করতে হবে যেখানে কমপ্লায়েন্সের ভায়োলেশন হয়েছে। কমপ্লায়েন্সের ভায়োলেশন না হলে আপনি ওই ব্যাংকে ধরতেই পারেন না, প্রথমত সেটা। আর দ্বিতীয়ত হলো ব্যাংক লেভেলে, সরকার লেভেলে যেটা একটা অসম্ভব কাজ, সেখানে ব্যাংক লেভেলে এই টাকাগুলো তারা ফেরত আনবেন, এইটা অ্যাপারেন্টলি কোনো সহজ কাজ না। ব্যাংকের ইনভলভমেন্ট থাকবে এই প্রসেসে, বাট এটা দায়িত্ব ব্যাংকের হতে পারে না, ব্যাংক সেখানে সহায়ক ভূমিকা পালন করবে। আপনি বিএফআইইউর কথা বলছিলেন, তারাও তো এই সম্প্রতি বলেছেন যে পাচার হওয়া অর্থ ফেরতের দায়িত্ব তারা নিতে চান না। ব্যাংকগুলোকে যদি আসলেই দায়িত্ব দেওয়া হয় যে ব্যাংকগুলো আসলে এই ব্যাপারে ফিরিয়ে আনবে, তাহলে এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ঠিক কোন গ্রাউন্ডে এরকম একটা বক্তব্য দিলেন? ব্যাপারটা হলো, আমার মনে হয় যে উনি যেটা বলতে চেয়েছেন সেটা হলো ব্যাংকগুলোকে অ্যাক্টিভ করা, লিগ্যাল যে অ্যাকশনগুলো হবে, যারা এই টাকাগুলো নিয়ে বাইরে চলে গেছেন, সেখানেও কমপ্লায়েন্সের ভায়োলেশন পাওয়া যাবে না আমি কিন্তু তা বলবো না। হয়তো কমপ্লায়েন্সের ভায়োলেশন পাওয়াই যেতে পারে, সে ধরনের ইন্টারনাল ইনভেস্টিগেশনগুলো হয়তো হয়েও থাকতে পারে, যেটা আমার জানা নেই। তাহলে সেখানে যদি কমপ্লায়েন্সের ভায়োলেশন হয় তাহলে তো ব্যাংকের দায়িত্ব চলে আসে। কিন্তু টাকাটাকে যদি বলেন যে ফেরত আনা, সেটা যে প্রসেস, সেখানে ব্যাংক সহায়ক ভূমিকা পালন করতে পারে। ব্যাংকে হয়তো অ্যাক্টিভ হতে হবে, ব্যাংকে হয়তো তার একটা খরচের অংশ বিয়ার করতে হবে নিজেকে, সেই অর্থে কি না সেটা একটা ইস্যু হতে পারে। বাট একেবারে ব্যাংক তার মানে সরকার লেভেলে না গিয়ে, বিএফআইইউ লেভেলে না গিয়ে ব্যাংক এককভাবে দায়িত্ব নিয়ে বিদেশ থেকে টাকাগুলোকে ফেরত আনবেন, এইটা কোনো সহজ ব্যাপার না। তাহলে যে বলছে যে সরকার এখনো হাল ছাড়তে নারাজ, বিশেষ করে বলা হচ্ছে যে এটাও একটা তাদের কৌশল পরিবর্তন, কোনো বিশ্লেষক এটাকে বলছেন যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হতে পারে। সেটা তাহলে সেই ব্যাপারে কি আপনি একমত হবেন বা তাদের বক্তব্যের সাথে একমত হবেন? দেখুন, এই সময়টাতে যদি বলেন তাহলে এইটা যে একটা বড় সমস্যা, সেটাকে এই ইন্টারিম সময়ে, এই সময়টাতে হাইলাইট করা হয়েছে, এটা সত্য। বাট একেবারে মানে হাল ছাড়বেন না, এইটা আমি হাল ছাড়তে বলছি না। আপনি যে টাকাটা গেছে সেটা ফেরত আনার জন্য কাজ করেন। তার থেকে ইম্পর্টেন্ট জিনিস কিন্তু হলো আর যেন টাকা না যায়। আপনি যদি ইতিহাস যদি বলে, তথ্য যদি বলে যে ১,০০০ টাকায় ১ টাকা ফেরত এসছে, সেটাও একটা রেয়ার সিনারিও, তাহলে
আপনি সেই জিনিসটা বাদ দেবেন এটা তো বলা ঠিক না, বিকজ টাকাটা যেটা চলে গেছে এটা তো দেশের অনেক ক্ষয়ক্ষতির একটা বড় অংশ। সুতরাং আপনি বাদ দিয়েন না, বাট ওইটাকে ধরেই যদি আমরা বসে থাকি তাহলে কিন্তু সামনের দিকে মুভ করা ভেরি ডিফিকাল্ট। সো এটাকে বাদ দিতে হবে আমি তা বলছি না, বাট ওই টাকাটা আনা সহজ কাজ না। এটা যে প্রসেস, এই প্রসেসের মধ্যে আমরা যে প্রসেসটা শুরু করেছি, আমরা কি এন্ড দেখেছি আসলে কোনোটার? কোন পর্যায়ে গেছি আমরা? দুইটা সেকেন্ড স্টেপ পর্যন্তই হয়তো আমরা মুভ করতে পারিনি। সেকেন্ড স্টেপে কিছু কিছু জায়গায় আমরা শুনছি টাকাটা ফ্রিজ করা হয়েছে, আইডেন্টিফাই করে ফ্রিজ পর্যন্ত হয়েছে, তারপরে লিগাল প্রসেস শুরু করা, তারপরে আপনার ওদের কোর্ট থেকে অর্ডারগুলো পাওয়া, তারপর আপনার দুই দেশের মধ্যে প্যাক্ট আছে কি না সেই অনুযায়ী টাকাটাকে ফেরত আনা। ঠিক আছে, তো এইগুলো কি ব্যাংক এককভাবে দায়িত্ব নিয়ে এই কাজটা করতে পারবে? তারা কিন্তু যখন আমরা দেখি যে সরকার এই টাকাটা চলে গেছে এবং এটা আইডেন্টিফাই করতে পারছে, এবং আপনি বলছেন যে এটা ফ্রিজ করার মতো ঘটনাও আমরা দেখেছি, এটা গণমাধ্যমে এসে, তার পরবর্তী প্রক্রিয়ায় কি সেটা আনাটা সহজ হয় না? তার পরবর্তী প্রক্রিয়াটা দেখেন ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনে কিন্তু কান্ট্রি টু কান্ট্রি ডেফিনেশন ভ্যারি করে। যেমন আমার দেশের যে মানি লন্ডারিং এর ডেফিনেশন, অনেক ডেভেলপ কান্ট্রির মানি লন্ডারিং এর ডেফিনেশন তো এইটা না। যেমন বাংলাদেশে, যেমন পৃথিবীর অনেক দেশে এই ব্যাপারটা এরকম যে আমার যদি দেশে অ্যাসেট থাকে, আমি হয়তো একটা ডিউটি দিয়ে একটা নির্দিষ্ট ট্যাক্স দিয়ে তাহলে আমি আমার নিজস্ব সম্পদ অন্য দেশে নিয়ে যেতে পারি। বাংলাদেশের আইন কিন্তু খুবই রিজিড। বাংলাদেশের যদি ডেভেলপ কান্ট্রিতে আমার একমাত্র সন্তান থাকে, কথার কথা বলছি, আমার সম্পদ যদি দেশে থাকে, আমার পরবর্তী জেনারেশন কিন্তু নর্মাল আইনের ওই টাকা নিয়ে যাওয়ার কোনো উপায় নাই। তাহলে আমাদের আইনে একটা টাকা নিয়ে গেলেও সেটা মানি লন্ডারিংয়ের ডেফিনেশনে পড়বে। অনেক দেশের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। সুতরাং ইটস এ ম্যাটার অফ ডেফিনেশন অ্যাজ ওয়েল। সুতরাং তাদের দেশের আইনে এটা প্রমাণিত হতে হবে যে ইয়েস এই টাকাটা ইললিগাল, তাদের জন্য ইললিগাল, এই টাকাটা রং জায়গা থেকে এসছে সেটা প্রমাণ করা। আবার টাকাটা তারপরেও কিন্তু ইনভেস্টিগেশন পরে রায়টা আপনার ফেভারে যেতে হবে। আপনার ফেভারে যাওয়ার পরেও আবার দুটো দেশের মধ্যে এই ধরনের চুক্তিগুলো আছে কিনা। তো এই পুরো প্রসেসটা তো অনেক লম্বা। এই লম্বা সময়ের মধ্যে যদি কোনো সফলতা আসেও, সেটা তো এই যে বর্তমান যে গভর্নমেন্ট তাদের সময় আসা সম্ভব না। তবে হ্যাঁ, তারা যে জিনিসগুলো হাতে নিয়েছেন এটা কিন্তু ইন্ডিকেট করে যে ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নেওয়া হচ্ছে, এটা একটা বড় কনসার্ন। তো সেটা যেন পরবর্তী সময় যারা গভর্নমেন্ট আসবেন তারাও ব্যাপারটাকে সিরিয়াসলি নেন। কারণ কি জানেন, যখন আপনি যারা অন্তত এই টাকাগুলো নিয়ে যাওয়ার সাথে জড়িত তাদের মধ্যে অন্তত এই বোধটা থাকতে হবে যে ইয়েস সরকার কিন্তু তাদের পিছনে পড়ে আছে, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না, তাদের পিছনে অ্যাকশন নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই অ্যাকশনেরও তো একটা কনসিস্টেন্সি লাগে। সেই ধারাবাহিকতা রক্ষার্থে কি আমাদের যে বলবৎ আইন রয়েছে সেই আইনটা কি যথেষ্ট শক্তিশালী যে এই ধারাবাহিকতা নিশ্চিত করবে? কেননা পরবর্তীতে যে সরকার আসবে সেই ধারাবাহিকতা বজায় থাকবে, সেটা কি গ্যারান্টি দেয় এই আইন? আমাদের আইনের গ্যাপ কিন্তু কম। আমাদের আইন এটা কিন্তু অনেকটাই পলিটিক্যাল কমিটমেন্ট। একটা হলো যে পরবর্তী সরকার যদি বাংলাদেশে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে কোনো দেশেই যদি সরকার মনে করে এই পার্টিকুলার জিনিসটাকে তারা যথেষ্ট ওয়েট দিয়ে, যথেষ্ট শক্তি দিয়ে এটার পিছনে তারা পড়বেন, আমার মনে হয় তারা পড়তে পারেন। এটা একটা ভালো দিক যে এই সময় কিন্তু এটাকে হাইলাইট করা হয়েছে, খুব জোরে সোরে হাইলাইট করা হয়েছে, যেটা আমাদের দেশের একটা বড় ক্ষতির অংশ এবং যেটা প্রায়োরিটি পাওয়া উচিত পলিসি মেকারদের কাছে। এই বছরের মার্চে যখন প্রেস সচিব বলেছিলেন যে বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার লক্ষ্যে বিশেষ আইন করা হবে অথবা প্রয়োজনে আইনের সংশোধন, আমরা দেখেছি যে টাস্ক ফোর্সের পুনর্গঠনও করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে ওনারা কোন আইনের কথা বলেন? বর্তমান যে আইন রয়েছে সেখানকার সংশোধন করে কি আসলে এটাকে আরো শক্তিশালী করার কথা বলা হচ্ছে? হয়তো নতুন আইনের প্রয়োজন? হ্যাঁ, আইনের মধ্যে যে বাধ্যবাধকতাগুলো বা যে বিষয়গুলো আনার চেষ্টা করা অবশ্যই হতে পারে, যে আমাদের ইন্টারনাল সরকার বলেন, ব্যাংক বলেন, তাদের কিছু অব্লিগেশন দেওয়া যে তারা এই ব্যাপারগুলো যাতে ইনিশিয়েটিভ নেন, টাকা ফেরত আনার ব্যাপারে ইনিশিয়েটিভ নেন সেই জায়গাটায়। আদারওয়াইজ সারা পৃথিবীতে অ্যান্টি মানি লন্ডারিংয়ের যে আইন হবে, ফরম্যাট হবে, এগুলো কিন্তু আমারটা আলাদা, অন্য দেশেরটা আলাদা, ব্যাপারটা এরকম না। হয়তো ডেফিনেশনটা ডিফারেন্ট, কোনটা অ্যালাউ করছেন বা করছেন না, বাট অ্যান্টি মানি লন্ডারিংয়ের যে প্রসেস, কমপ্লায়েন্সের প্রসিডিওর, এগুলো FATF, তারপরে এগমন্ট গ্রুপ, মানে গ্লোবাল যে স্ট্যান্ডার্ডগুলো, আমরা কিন্তু নিজেরাই ওই স্ট্যান্ডার্ডগুলোই অ্যাডপ্ট করি। হয়তো লোকাল যে আইনের কথাটা বলা হচ্ছে সেখানে কিছু দায় দায়িত্ব দেওয়া হচ্ছে যে এই আইনে কোনো টাকা যদি কোনো ব্যাংকের মাধ্যমে বাইরে যায়, ব্যাংকে একটা দায় দায়িত্বের অংশ নিতে হবে। এটা একটা উদ্দেশ্য হতে পারে ব্যাংকগুলো যাতে সিরিয়াস হয় যে আমার মাধ্যমে কোনো মানি লন্ডারিং হলে আলটিমেটলি আমি দায়িত্ব নিচ্ছি, মানে অন্তত ফাইন্যান্সিয়াল যে খরচগুলো হবে, যে এক্সপেন্সেস হবে, সেটা তো আপনাকে বিয়ার করতে হবে। তো সেটাও একটা এক ধরনের বার্ডেন, এক ধরনের অব্লিগেশন।
তো প্রবাবলি দ্যাট ইজ অ্যানাদার অ্যাসপেক্ট যে ব্যাঙ্কগুলোকে আপনি অনেক বেশি সিরিয়াস করছেন আরও, যাতে তারা অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টগুলো ঠিকভাবে ইমপ্লিমেন্ট করে তাদের ব্যাংকে। প্রফেসর আহসান হাবিব, ব্যাংকগুলোর কথা বলছিলেন এবং বলছেন যে যেই ব্যাংকের টাকা চলে গেছে তাদের ক্ষেত্রে বা তাদের পক্ষে সম্ভব না যে এই টাকা ফিরে আনা যাবে, অন্তত আপনার কাছে এই ব্যাখ্যাটাই আমরা শুনছিলাম। কিন্তু আমরা এটাও দেখেছি যে অর্থ ফেরত আনার দায়িত্ব কাদেরকে দেয়া হবে সেই ব্যাপারেও কিছু ব্যাংকের নাম সামনে চলে এসছে। আমরা দেখেছি যে ইউসিবি ব্যাংকের কথা বলা হচ্ছে ইউসিবি ব্যাংক, জনতা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক হচ্ছে এই ব্যাপারে অর্থ ফেরত আনার দায়িত্ব দেবে এবং এছাড়া সহযোগী হিসেবে 9টি ব্যাংক কাজ করবে। তাহলে সেই ক্ষেত্রে তাদের ভূমিকাটা এই পর্যায়ে কী হবে? আমি মনে করি যে আপনি যখন ডেফিনেটলি এখানে লিডটা আসতে হবে সরকারের পক্ষ থেকে, বিএফআই এর পক্ষ থেকে লিডটা আসতে হবে। না, তারা যখন বলে দিয়েছে যে আমরা এই অর্থ ফেরতের দায়িত্ব নেব না। দায়িত্ব বলতে কি প্রত্যেকটা মুহূর্তে অন্য দেশের সাথে কিন্তু অন্য দেশের পলিসি মেকারদের সাথে, তাদের ল মেকারদের সাথে অনেক ক্ষেত্রেই কিন্তু ব্যাংকারদের এগ্রিমেন্ট বা ওই ধরনের কিছু ব্যাপার করার সুযোগগুলো কম। লিডটা কিন্তু সরকার থেকে নিতে হবে, লিডটা কিন্তু তাদের পলিসি লেভেল থেকে নিতে হবে। ব্যাংকের দায় দায়িত্বের ব্যাপারটা আমি যতটুকু বুঝি সেক্ষেত্রে হয়তো একটা বড় খরচের ব্যাপার আছে কিন্তু এখানে, লিগ্যাল অ্যাকশন যখন নেবেন, বাইরে থেকে এই জিনিসগুলো আনবেন। সুতরাং আপনি যদি এইভাবে ব্যাপারটাকে চিন্তা করেন যে একটা ব্যাংকের যদি কোনো কমপ্লায়েন্সের ভায়োলেশন হয়ে থাকে, তাহলে তার কারণে যদি দেশ থেকে টাকাটা চলে গিয়ে থাকে, তাহলে সেখানেও রিকভার করার ক্ষেত্রে তার একটা দায়িত্ব চলে আসবে। এটা সরকারের এককভাবে দায়িত্ব না যে মানে ইন টার্মস অফ এক্সপেন্সেস, কারণ এখানে খরচ একটা বড় ব্যাপার আছে কিন্তু, তো সেখানে ব্যাংকের উপর দায়িত্ব আসতে পারে। বাট আমি যেটা মনে করি এই ধরনের কোনো ক্রাইটেরিয়া ঠিক করার আগে এনশিওর করতে হবে যে এই ব্যাংকগুলো এই টাকাগুলো যে বাইরে গেছে সেখানে কমপ্লায়েন্সের ভায়োলেশন হয়েছে। কারণ ট্রেড বেস মানি লন্ডারিং, আমি আগে একটা কথা বললাম, ট্রেড বেস মানি লন্ডারিং রিস্কটা কিন্তু কান্ট্রি, দেশের ঝুঁকি, আর কমপ্লায়েন্স ঝুঁকি, ব্যাংকের ঝুঁকির নাম কিন্তু কমপ্লায়েন্সের ঝুঁকি। কমপ্লায়েন্সের ভায়োলেন্সের কথা যখন বলছেন, তাহলে এই 28 লাখ কোটি টাকা যখন বের হয়ে গেছে দেশের অর্থনীতি থেকে, সেখানে নিশ্চয়ই আপনি ভায়োলেন্স দেখেন। কমপ্লায়েন্সের ভায়োলেশন যেমন একটা সিম্পল এক্সাম্পল আপনাকে দিতে পারি, যেমন ধরেন বাংলাদেশের অথরিটি যারা বিএফআইউ বা অন্য কেউ, তারা দেখলো যে কোনো একটা ব্যাংকের মাধ্যমে এই পরিমাণ টাকা দেশের বাইরে গেছে, চলে গেছে, অ্যাপারেন্ট এভিডেন্সেস আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাংকের মাধ্যমে টাকাটা চলে গেছে। এখন আপনি যদি অপারেশনাল ব্যাংকিংয়ের কথা বলেন, তাহলে সেক্ষেত্রে ওখানে বসে বসে আপনি কোনো ব্যাংকে আইডিয়ালি ফাইন করতে পারেন না, আপনাকে ব্যাংকে আসতে হবে। মানে কোনো একটা গ্রুপ দিয়ে তাদের অফিসার এক্সিকিউটিভদেরকে দিয়ে ইনভেস্টিগেশন করে দেখতে হবে সেখানে কমপ্লায়েন্সের কোনো ভায়োলেশন হয়েছে কিনা। দেখেন ব্যাংকিং অপারেশনটা কীরকম, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। আমি যদি কমপ্লায়েন্সের ভায়োলেশন করি আর মানি লন্ডারিং নাও হয়, তারপরেও আমার উপর ফাইন করা হবে। আর যদি মানি লন্ডারিং হয়েও থাকে আর আমার যদি কমপ্লায়েন্সের কোনো ভায়োলেশন না হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু আমাকে ফাইন করতে পারেন না। সেক্ষেত্রে ব্লেমটা আসবে এরকম যে অথরিটি নিশ্চয়ই কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টগুলোর এমন কোনো গ্যাপ রেখেছে যার ফলে টাকাটা বের হয়ে গেছে। সুতরাং চেক করার ব্যাপার কিন্তু এখানে দুই জায়গায়, একটা হলো এটা কি কমপ্লায়েন্সের ভায়োলেশন হয়েছে না আইনগত গ্যাপ আছে। সুতরাং এখানে ট্রান্সপারেন্সি ম্যাটার্স, যে আপনি যদি দেখাতে পারেন যে আমার কমপ্লায়েন্সের ভায়োলেশনের কারণে দেশ থেকে টাকা বের হয়ে গেছে, অবশ্যই আমার রেসপন্সিবিলিটি এবং আমাকে ফাইন করা হতে পারে। কারণ কমপ্লায়েন্সের ভায়োলেশন হলে একটা কমন ব্যাপার কিন্তু হলো পেনাল্টি। আপনি যদি 2024 সালের ডেটা দেখেন, সারা বিশ্বে $4.6 বিলিয়ন ফাইন করা হয়েছে 52টা ব্যাংকে সোফার আইন, হয়তো 50-এর উপরে, আরও দুই একটা এদিক ওদিক থাকতে পারে, 50-এর উপরে। আমাদের দেশে কি ব্যাংকগুলোকে ফাইন করার, টাকা চলে গেছে, ফাইন করার কোনো নিদর্শন আমরা দেখেছি? তার মানে কমপ্লায়েন্সটা যে রিয়েলি ভায়োলেশন হয়েছে কি না, এখানে কোনো গ্যাপ আছে কি না, সাসপিশাস ট্রানজ্যাকশনের রিপোর্টিং হয়তো হয় কিছু, বাট আমরা একেবারে এ ধরনের কোনো মানে একেবারে প্রমাণিত, কি আইনের দুর্বলতা দেখেন নাকি সদিচ্ছার অভাব? বাংলাদেশে আইনের দুর্বলতার থেকেও এনফোর্সমেন্টের দুর্বলতাটা অনেক স্পষ্ট। আমাদের আইন কিন্তু বিভিন্ন জায়গার অনেক ক্ষেত্রে অনেক বেশি স্ট্রং, এবং আমরা আইন তৈরি করার ব্যাপারে বাংলাদেশের সাফল্য কিন্তু অনেক, কিন্তু দুর্বলতা আমাদের হলো আইনগুলোকে এনফোর্স করার জায়গায়। তদন্ত যে করেছে যে সংস্থাগুলো, সেখানে এরকম নাম উঠে এসেছে যে বলা হচ্ছে যে অন্তত 11টি শিল্প গ্রুপকে তারা চিহ্নিত করেছে যারা কিনা বড় পাচারকারী হিসেবে চিহ্নিত হয়েছে। সেখানে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের নামও এসছে সাবেক ভূমিমন্ত্রীর নাম, এস আলম গ্রুপ, বেক্সিমকো, শিকদার, নাসা, ওরিয়ন গ্রুপ। তারা তো ব্যাংকের বড় ক্লায়েন্টও ছিল। তো সেই ক্ষেত্রে ব্যাংকের এখন ভূমিকাটা তাহলে কি হওয়া উচিত? এটা জানার পর যে আমি এই কয়েকটা গ্রুপকে ইতিমধ্যে চিহ্নিত করেছে তদন্তকারী দল। এটা হলো প্রাইমারি আইডেন্টিফিকেশন। আপনি আইডেন্টিফিকেশনের পরে যেটা হয় সেটা তারা গ্রুপ, তাদের অ্যাসেট বাইরে কোথায় আছে,
সেটা কিভাবে নেওয়া গেছে তার অ্যাপারেন্ট যদি আপনার ইয়েগুলো সিমটমগুলো আমরা দেখি, অ্যাপারেন্ট এভিডেন্সগুলো পাওয়া যায়, তাহলে যেটা বললাম ফ্রিজিং। কিন্তু ইনভেস্টিগেশন বা ওই পার্টগুলো তো লিগ্যাল প্রসেস, এগুলো সব টাইম টেকিং। সেক্ষেত্রে যেটা হতে পারে যে আমাদের যে সমস্ত ব্যাংকের মাধ্যমে এগুলো গেছে, দেখেন ওই সময়ের কমপ্লায়েন্সের কোনো ভায়োলেশন হয়েছে কিনা, ব্যাংকগুলোকে কতটা তাদের দায় দায়িত্বের মধ্যে আনা উচিত বলে মনে করেন সেটা দেখেন। অনেক ক্ষেত্রে পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স যদি খুবই পাওয়ারফুল হয়, আপনি যদি পলিটিক্যালি যদি পুরো ব্যাপারটা স্টেট স্পন্সর্ড হয়, তাহলে কিন্তু একটা ব্যাংকের জন্য সেই ধরনের মানি লন্ডারিং ঠেকানো ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। শিল্পগোষ্ঠীর যে নামগুলো আসছে জি। তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়ার এখতিয়ার বা সুযোগ কি ব্যাংকের তাহলে দেখেন? খুবই টাফ ব্যাপারটা। যখন স্টেট স্পন্সর যারা আগে করেছেন, সেক্ষেত্রেও সরকারকে একটা স্ট্রং ভূমিকা পালন করতে হবে। বাট ইয়েস, ব্যাংকগুলোর ওই যে দায় দায়িত্ব কতটুকু, এটা কিন্তু এমন হতে পারে যে ব্যাংক যদি আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন যে ব্যাংকের একটা বড় অংশের গ্রুপ তারা নিজেরাও এটার সাথে ইনভলভ ছিল সরাসরি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তাদের অ্যাগেনস্টে কী পরিমাণ অ্যাকশন নেবেন সেটা আইনের ক্ষেত্রে, সেটা আইনগতভাবে সেই ব্যবস্থা নেওয়া যেতে পারে। বাট সেটা পুরো জিনিসটাই করতে হবে ট্রান্সপারেন্ট। তাহলে সামনে জাতীয় নির্বাচনের পরে আবার নতুন সরকার আসছে, সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তী সরকারের ভূমিকাটা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? অথবা যে সংশ্লিষ্ট যে সংস্থা রয়েছে যারা তদন্ত পরিচালনা করলো, তাদের ভূমিকা কি হওয়া উচিত? দেখুন, শুধু এক্ষেত্রে না, যত ব্যাংকিং সেক্টর রিফর্মস, ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্মস, আমার তো মনে হয় এটা এমন একটা সময় যে সময়ে ইন্টারিম গভর্নমেন্ট এই মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম, যত ধরনের অ্যাকশন, এর যে ফাউন্ডেশন, কিছু জিনিস আছে যে এমনভাবে তৈরি করে দেওয়া যাতে ওখান থেকে কেউ শুরু করতে পারে। তো আমার মনে হয় একেবারে শেষ করব ওই লক্ষ্যটা যেমন নেওয়াও ঠিক না, আর এমন জায়গায় ছেড়ে না যাওয়া যাতে আরেকজন ধরতে না পারে রিলেটা পাস করা। তো এখন আমার মনে হয় ইন্টারিম গভর্নমেন্টকে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা রিফর্মসের সাথে জড়িত তাদেরকে ওই ফাউন্ডেশনের জায়গাটা তৈরি করতে হবে, এমনভাবে তৈরি করতে হবে যাতে রিলেটা আমি পাস করতে পারি টু দ্য নিউ গভর্নমেন্ট। এবং সেক্ষেত্রে যে সমস্ত কাজ হয়েছে এটা যেন আমি নতুন অথরিটির কাছে হ্যান্ড ওভার করতে পারি, তারা যেন সেখান থেকে শুরু করতে পারেন। সুতরাং এই জায়গাটা মানে সেখানে যেন কোনো গ্যাপ না থাকে, কারণ আপনি যদি সেখানে কোনো গ্যাপ দেখেন তাহলে কিন্তু পরবর্তী সরকারকে আবার পিছিয়ে যেতে হবে। সুতরাং আগের গ্যাপগুলো পূরণ করে আমরা চাই তার একটা ফাউন্ডেশন তৈরি করে দেখ, যাতে পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট এসে, কারণ এখানে স্ট্যাবিলিটিটা বড় ইস্যু, কিন্তু তারা অনেক ডিসিশন নিতে পারবেন যারা হয়তো ইন্টারিম এই সরকার নিতে পারেননি, সম্ভবও না। সুতরাং তারা সেই স্ট্রেংথটা পাবেন। সুতরাং উই হোপ যে এই ধরনের কোনো গ্যাপগুলো যেটা আছে, যে ক্রাইমগুলো হয়েছে, যার ফাউন্ডেশন রচনা করা হয়েছে, সেগুলো সলিউশনের দিকে নিয়ে যাবে কোনো ইলেক্টেড গভর্নমেন্ট যারা নির্বাচিত হবেন। প্রফেসর শাহ মোহাম্মদ আহসান হাবিব, অনেক ধন্যবাদ আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য। প্রফেসর শাহ মোহাম্মদ আহসান হাবিব তিনি আমাদের সাথে কথা বলছিলেন, এবং আজকের মতো এখানেই আমাদের আজকের আয়োজন শেষ করছি। আপনারা দেখছিলেন ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইড। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।